চালকের প্রতারণা আর অ্যাম্বুলেন্সের চালকের সেই প্রতারণায় বিপাকে অন্তঃসত্ত্বা। ভয় দেখিয়ে 14,000 টাকা নেওয়ার অভিযোগ, এমনটাই ঘটনা ঘটেছে। নির্জন জায়গায় অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের রানীতলার নন্দনপুর এলাকার ঘটনা। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, একজন অন্তঃসত্ত্বার কাছে 14,000 টাকা চাওয়া হয়েছে, কি কারণে? তাই দেখো, নসিপুর যে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, সেই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন মেহেরুনা খাতুন নামে এক অন্তঃসত্ত্বা মহিলা, এবং তারপর তার যেহেতু অবস্থা জটিল হয়ে যায়, সেই কারণে তাকে লালবাগ যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে রেফার করা হয়। এরপরে যে সরকারি পরিষেবার অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ যে সেই অ্যাম্বুলেন্স চালক গোপাল মণ্ডল তাদেরকে কিছুটা জায়গায় নিয়ে যাওয়ার পর তারপর একটি অন্ধকার জায়গাতে তাদের কাছে 14,000 টাকা দাবি করেন এবং বলেন তোমাদের সিজার করে বাচ্চা হবে এবং অন্য নার্সিংহোমে যেতে হবে। এবং যেহেতু খুবই গরিব নিম্নবিত্ত পরিবার, সেই কারণে তারা বেঁকে বসেন। তখন তাদেরকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয় এবং তারপরে কান্নাকাটি শুরু করে দেন এবং অবস্থা বেগতিক বুঝে আবার নসিপুর নিয়ে গিয়ে সেই প্রসব বেদনার সঙ্গেই তাদেরকে নসিপুরে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়। সেই সময় কিছু সহৃদয় ব্যক্তি তাদেরকে আবার অন্য একটি অ্যাম্বুলেন্সে করে লালবাগ মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করায় এবং তারপরে একটি পুত্র সন্তানের জন্ম দেন। তারপরে কিন্তু আজকে নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় এবং রানীতলা থানাতেও অভিযোগ জানানো হয়। তারপরে কিন্তু অভিযুক্ত যে গোপাল মণ্ডল যে অ্যাম্বুলেন্স চালক, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুরো ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু ব্লক স্বাস্থ্য কেন্দ্র কি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই নজর থাকবে। প্রণব, সঙ্গে থাকো। রেফার করে তখন ঘরের ভিতরে ধরো আমি ছিলাম, বাড়ির গার্জেন কোনো গার্জেন ছিল না আমাদের সঙ্গে। নার্সেরাই ফোন করে ডেকে দিয়ে হলো গাড়িয়া লাগবে, টাকার কথাও বলেনি আমাকে যে গাড়ির ভাড়া লাগবে কি অক্সিজেনের টাকা লাগবে, আমাকে কোনো কথাই বলেনি কেউ। তারপরে যখন আমাকে বলছে ঠিক আছে চলো, উঠে পড়েছি গাড়িতে। উঠে পড়ার পরে এখানকার আর আমাকে কিছু বলেনি, তবি টাকা পার করে নিয়ে যাওয়ার পরে ওদিক থেকে শুরু করেছে ঝামেলা। অক্সিজেন দিবা 400 টাকা লাগবে আর গাড়ির ভাড়া 920 টাকা লাগবে। যখন আমাকে 920 টাকার কথা বলেছে, গাড়ির এই অক্সিজেনের 400 টাকা বলেছে, জানছে এত সরকারি গাড়ি, আমি কি কত টাকা দেবো আপনাকে? দেখি এমন অবস্থা কথা বলছে, ধরুন শোনার মতো না, একবার গলা বাজিয়ে বাজিয়ে কথা বলছে আমার সাথে। আমরা শাস্তি চাইছি। এখনো পর্যন্ত আমি একটা অভিযোগপত্রই পেয়েছি। পুরো ব্যাপারটাই নিশ্চয়ই তদন্ত করতে হবে, তদন্ত করে যা পাওয়া যাবে। তাদের কথা অনুযায়ী তাদের সঙ্গে দুর্ব্যবহার হয়েছে, খুব দুর্ব্যবহার হয়েছে। দুর্ব্যবহার যদি হয়ে থাকে তাহলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কিন্তু হয়েছে কিনা এটা অবশ্যই তদন্তের অধীন, এটা অবশ্যই দেখতে হবে। কোথাও কাজ করায় অ্যাম্বুলেন্স চালক, আবার কোথাও কাজ করায় ডাক্তার। ডোমকল, মুর্শিদাবাদেরই ডোমকলের ঘটনা। রোগীর আত্মীয়কে মার চিকিৎসকের। ডোমকলের জোতকানাই গ্রামের বাসিন্দা রাজেশ শেখ আর তাকেই মারধরের অভিযোগ। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, ভুল চিকিৎসা বা হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি, এরকম একাধিক অভিযোগে বারবার হাসপাতালের উপর চড়া হতে দেখা যায় রোগীর পরিজনদের। আর এক্ষেত্রে তো অন্য ছবি, কিন্তু কেন মারধর করা হলো রোগীর আত্মীয়কে? দেখো, রাজেশ শেখ ডোমকলের জোতকনাইয়ের বাসিন্দা, তার যে ছেলে সন্তান সে প্রচণ্ডভাবে পেটে যন্ত্রণা নিয়ে ভুগছিল, তাকে সঙ্গে সঙ্গে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই অভিযোগ যে চিকিৎসক সেই ছেলেকে, অসুস্থ ছেলেকে দেখতে গড়িমসি করছিলেন। তখন সে বারে বারে আবেদন করার পরে তখন দেখা হয়নি, তাই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, বাদানুবাদ শুরু হয়ে যায়। এরপরে অভিযোগ যে ওই কর্তব্যরত যে চিকিৎসক এবং সেখানকার কর্মীরা তার উপর চড়াও হয় এবং তাকে বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। এবং শুধু তাই নয়, একটি ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে আটকে রাখা হয় বলে অভিযোগ। এরপর ডোমকল থানার পুলিশ এসে সেই যুবক রাজেশ দাসকে তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যায় এবং দুই পক্ষই তোমার থানাতে অভিযোগ করেছে এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে যেহেতু অভিযোগ থানায় দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। এবং এই রাজেশ শেখের দাদা সেই দিনই কিন্তু রাত্রিবেলাতে মারা যায় এবং তাকে মাটি দিয়ে আসার পরে, কবরস্থ করার পরে কিন্তু ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল, সেই নিয়ে এসেছিল এবং বারে
পরিবারে বলেছিল যেহেতু তার দাদা মারা গিয়েছে, বাড়িতে গিয়ে কিছু কাজ আছে, সেই কারণে তাড়াতাড়ি করে একটু দেখে দেওয়ার জন্য। কিন্তু যে অভিযুক্ত যে চিকিৎসক দেবেশ দাস, সে কিন্তু তার উপর চড়াও হয় এবং মারধর করা হয়। দুপক্ষে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে। ভিতরে মারছিল দেখে ঘরের ভিতর নিয়ে গিয়ে মেরেছে? না, ঘরের ভিতর নিয়ে মারেনি। ঘরের ভিতরে নিয়ে গেল যে তোমাকে টেনে? ওইটা লিখিত করার জন্য। আচ্ছা, আর বাইরে কি হলো তোমার সাথে? বাইরে তো ডাক্তারে ওই এমনি ভালো কথা বলতে যে গালাগালি করে মারলো। মেরেছে তোমার? গায়ে হাত তুলেছে? গায়ে হাত তুলেছে। কতজন মেরেছে? ওই 3 জন মিলে। কোথায়, বাইরে না ভিতরে? ভিতরে। বাইরে থেকে নিয়ে গেছে না ভিতরে? এই তো এখানে বসে নাই ডাক্তারগুলা, ওই ডাক্তার 3 জনে বাইরে থেকে নিয়ে গিয়ে মেরেছে? হ্যাঁ, এই বাইরে এখানে দাঁড়িয়েছে না। এবার নদিয়া তেহট্ট হাসপাতালের দিকে নজর রাখবো। সেখানে শিশুদের ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ, আর ভুল ইনজেকশনে অসুস্থ 9 জন শিশু। আর তারপরেই রীতিমতো উত্তেজনা ছড়ায় হাসপাতালে। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, ঠিক কি হয়েছিল? দেখো তমশ্রী, তেহট্ট মহকুমার শিশু বিভাগে ভর্তি ছিলেন বেশ কিছু শিশু। তাদের মধ্যে 9 জন আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং এদের মধ্যে কয়েকজনের কিন্তু খিচুড়ি এবং কাঁপুনি দিয়ে জ্বর হয় এবং এর পাশাপাশি ওর 9 জনের কিন্তু এই একই উপসর্গ দেখা যায়। এবং এর পরিপ্রেক্ষিতে রোগীর পরিবারের যেটা অভিযোগ যে ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে এবং এর পরিপ্রেক্ষিতে রোগীর পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তেহট্ট থানার পুলিশ তারা তাদের কিন্তু পরিস্থিতি সামাল দেন এবং বিক্ষোভকারীদের বোঝান এবং পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষ 2 জন শিশুকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা দাবি, কোনো ভুল ট্রিটমেন্ট হয়নি, সম্ভবত একটা প্যানিক তৈরি হয়েছিল অন্যান্য রোগীদের মধ্যে। একজন অসুস্থ হয়েছিল, তাকে দেখে এই প্যানিক সৃষ্টি হয়েছিল। তবে কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছে হাসপাতালের সুপার। বেশ সমীর, আজকে বাচ্চা আমার সুস্থ ছিল। দুপুরে 2টোর পর থেকে আমার বাচ্চাকে ইনজেকশন দেওয়ার পরে বাচ্চাটা ঝিকুনি, জ্বর আবার নতুন করে শুরু হয়, ঝিকুনি শুরু হয়। তারপর থেকেই এই পরিস্থিতি ও জায়গায় দাঁড়িয়েছে। তো ইনজেকশন দেওয়ার পরেই এই যে ঘটনাটা ঘটেছে। কয়েকটি বাচ্চার কাঁপুনি দিয়ে জ্বর আসে, কিছু ওষুধপত্র তো ব্যবহার হয়েছে, তারা যখন ভর্তি হয়েছে এই ওষুধের কারণে হয়েছে কিনা বা অন্য কোনো জিনিস ব্যবহারের কারণে হয়েছে কিনা এখনো সুনিশ্চিতভাবে আমরা বলতে পারছি না। 9 জনের এইরকম সমস্যা আমরা করেছি, 2 জন রেফার হয়ে গেছে, বাকি সকলেই ভালো আছে। চৈত্রের গরমের আজ সাধারণ ও মধ্যবিত্তের হেসেলে। কেন বলছি? কারণ রান্নার গ্যাসের 50 টাকা মূল্য বৃদ্ধি হলো। প্রতি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বাড়লো। 50 টাকা করে দাম বাড়ালো কেন্দ্র। রান্নার গ্যাসের দাম 829 থেকে বেড়ে হলো 879 টাকা। উজ্জ্বলা যোজনার গ্যাসেও বাড়লো দাম, 50 টাকা বাড়লো উজ্জ্বলা গ্যাসেও। Price per cylinder of LPG will increase by 50 rupees. Now this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. That excise increase is intended to compensate the oil marketing companies 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. কলকাতা থেকে জেলা সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া এই গ্যাসের দাম বাড়া নিয়ে? দুর্গাপুর থেকে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে, কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, এই যে হঠাৎ করে 50 টাকা দাম বৃদ্ধি, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? দেখো, একেবারেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু একেবারেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু একেবারেই নাবিশ্বাসের মধ্যে রয়েছে। কারণ যেভাবে গ্যাসের দাম বাড়লো একেবারে হতাশে রয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো, একজন গৃহস্থের এক বাড়িতে এসে পৌঁছে গেছি। রান্নার গ্যাসের দাম বাড়লো, কি বলবেন? ভীষণ অসুবিধের মধ্যে। মাঝে মাঝে এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে বুঝতে পারছি না, মাঝে মাঝেই দাম বাড়িয়ে দিচ্ছে। এখন তো শুনছি 50 টাকা করে বেড়ে গেছে। এবার সাধারণ গৃহস্থের বাড়িতে কিন্তু এটা একটা খুব চাপের ব্যাপার। ক্রমাগত এরকম করে যদি বেড়ে যায় এবং বাড়তে বাড়তে কোন জায়গায় পৌঁছাচ্ছে, এটা তো খুবই অসুবিধার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। শুধু কি গ্যাসের দাম বেড়েছে? পেট্রোলের দাম, গ্যাসের দাম সবই তো বেড়ে যাচ্ছে, ক্রমাগত বেড়ে যাচ্ছে। আর বাজেটের পরে কি করে এটা বাড়ছে? 50 টাকা করে বেড়ে গেল আজকে। তা এটা কি রকম, এটা সম্ভব? সেখানে কি সমস্যায় পড়তে হচ্ছে যে 600 টাকা বছরে একেবারে 1 টাকায় বেড়ে যাওয়া?
হ্যাঁ, অবশ্যই প্রচুর সমস্যা সাধারণ মানুষের জন্য। তো এটা একটা খুব সমস্যাই, কারণ 50 টাকা করে বাড়া এবং সবার জন্যেই, আমার জন্য শুধু না, সবার জন্যেই একটা প্রেশার তো পড়ছেই। এরকম ভাবে ক্রমাগত বেড়ে যাচ্ছে, ক্রমাগত গ্যাসের মূল্য বৃদ্ধি এবং হঠাৎ করে 50 টাকা এই মূল্য বৃদ্ধি নিয়েও কিন্তু সাধারণ মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন, এবং সাধারণ মানুষ কেন, প্রত্যেকটা মানুষের সমস্যা হবে এমনটাই জানাচ্ছেন দুর্গাপুরবাসী। তারাও একই মতামত দিচ্ছেন। আর এই নিয়ে চৈত্রের গরমে আজ সাধারণ ও মধ্যবিত্তের হিসেবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সিলিন্ডার পিছু 50 টাকা করে দাম বাড়ালো কেন্দ্র। আর জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। গতকাল যারা মানে রামনবমী বলে মানে খুব উল্লাস করেছিল, এটা রামনবমীর উপহার দিলেন বিজেপি নেতৃত্ব। দেশকে রামনবমীর উপহার হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো। গতকাল যারা বলেছিল হিন্দু ভাই পাই, তো তারা কি, তাদের জন্য কি এই মূল্য বৃদ্ধিটা কি তাদের জন্য ছাড় দেবে বিজেপি? কাল যারা খুব জয় শ্রীরাম বলে লাফিয়েছিলেন, তাদের কি ছাড় দেবে? গ্যাসের দাম সময়ে সময়ে রিভিউ হয়, কখনো বাড়ে কখনো কমে। এখন যদি বেড়ে থাকে সেটা আবার কমে যাবে। আসি পরের খবরে। 26,000-এর পর কি 313? কেন এই কথা বলছি? কারণ পাহাড়ে এবার শিক্ষক নিয়োগে জট। 26,000-এর পর 313, কারণ পাহাড়ে শিক্ষক নিয়োগে জট। 313 জন শিক্ষকের বেতন বন্ধ চায় হাইকোর্ট। রাজ্যকে 3 দিনের মধ্যে অবস্থান জানাতে হবে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, এই 313 জনের বেতন বন্ধ হোক চায় হাইকোর্ট, কিন্তু কেন? দেখো, পাহাড়ে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই 3টে জায়গা অর্থাৎ জিটিএ এলাকার মধ্যে যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই শিক্ষক নিয়োগে দুর্নীতি রয়েছে এবং ন্যূনতম যে আইন মানার কথা, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, তাদের ক্রাইটেরিয়া মানার কথা, সেটাও মানা হয়নি। এবং এই মর্মে সিআইডি, যেন তুমি ইতিমধ্যেই তদন্ত করছে একটা বেনামি চিঠি, এবং বেনামি চিঠির প্রেক্ষিতে যে ইতিমধ্যেই এফআইআর হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটে, তা হাইকোর্টের নজরদারিতে এই মুহূর্তে সিআইডি তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। সিআইডি যে রিপোর্ট দেয় তাতে সামনে আসে মোট 800 জনের কাছাকাছি শিক্ষকের মধ্যে 313 জন শিক্ষক এরকম রয়েছেন যাদের ক্ষেত্রে পরিষ্কারভাবে এই নিয়ম নীতি ভাঙার প্রমাণ প্রাথমিকভাবে মিলেছে। এরপরই বিচারপতি বিশ্বজিৎ বসু কেন এই যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে, যেটা রিপোর্ট আসছে, জিটিএ তথ্য বলছে, তাহলে তাদের বেতন বন্ধ করে এই তদন্ত যেটা সিআইডি করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে না। সিআইডি তদন্ত নয়, তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক, এই আবেদন রয়েছে মূল মামলাকারীদের। এই অবস্থায় টাকা কে দেয়? টাকা জিটিএ এলাকার শিক্ষকদের মাইনে জিটিএ দেয় নাকি রাজ্য সরকার দেয়? এই জায়গাটির মধ্যে একটি জটিলতা তৈরি হয়। সেই জটিলতাটি যখন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভেঙে দেন, যে বাজেট অ্যালোকেশন আমাদের রাজ্যে, সেই বাজেট অ্যালোকেশনের মধ্যে একটি টাকা চলে যায় জিটিএর খাতে, এবং জিটিএ তারা নিজেদের মতো করে টাকাটা খরচ করে। এবং এই জায়গাটি পরিষ্কার হওয়ার পরই বেতন বন্ধ করে কেন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে না, এবং এই 313 জনের চাকরি থাকে কেন একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পাহাড়ে নিয়োগ করা যাবে না, এসএসসি যেমন সারা দক্ষিণবঙ্গের সমতলে করে। এই অবস্থায় রাজ্য এবং জিটিএকে 72 ঘন্টা সময় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তার মধ্যে অবস্থান জানাতে হবে এই বেতন বন্ধ এবং এদের চাকরিতে রাখা না রাখা নিয়ে কী সিদ্ধান্ত, অন্তত রাজ্য তার অবস্থানে জানাক, তারপরে আদালত তার কড়া অবস্থান জানিয়ে দেবে। বেশ, অর্ণব। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 313 জনের যে বেআইনি নিয়োগ হয়েছে, সেই সমস্ত শিক্ষকদের বেতন কেন বন্ধ করা হবে না, জিটিএকে ইনস্ট্রাকশন নিয়ে আসতে বলেছেন, কারা ফান্ড দেয় সেটাও ইনস্ট্রাকশন নিয়ে আসতে বলেছেন, কিভাবে সেই ফান্ড ব্যবহার হয় সেগুলো সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার আদালত এই সিদ্ধান্ত নেবেন। স্টেট এফিডেভিট দিয়ে যা ডিসক্লোজ করেছে তাতে আমরা দেখতে পেয়েছি প্রায় 850 নিয়োগ বেআইনি হয়েছে। 313 জনের নিয়োগটা শেষের পর্যায়ে হয়েছে।